কি অবস্থা সবার? ছোট্ট একটা ব্রেকের পর আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব নিউ সাগা অ্যানিমের এপিসোড 8। আমি কিছুদিন ঢাকার বাইরে থাকায় পরবর্তী সব কন্টেন্টের জন্য ভালোভাবে সময় দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ করব। তো আজকের এপিসোডটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এর আগের এপিসোডটা অনেক গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে এসে আমরা শেষ করেছিলাম। তো সবাই কি নতুন একটি টুইস্টের জন্য প্রস্তুত? আশা করি আপনারা প্রস্তুত। বাই দ্য ওয়ে গাইস, আপনাদেরকে আরও একটি কথা বলার ছিল। আপনারা 80% ভিউয়ার্সই ভিডিও দেখার পর চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি এরকম কন্টেন্ট পছন্দ করেই থাকেন, তাহলে আপনার অবশ্যই উচিত হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এনিমি কমিউনিটিতে যুক্ত থাকা। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন ভিউয়ার্সদের আমি এখনই সাবস্ক্রাইব করতে বলছি না, আপনারা আমার চ্যানেলের আগের এক্সপ্লেনেশন ভিডিওগুলো দেখে আসুন। যদি ভালো লাগে তারপর চ্যানেল সাবস্ক্রাইব করুন। এতে আপনারও লাভ, আমারও লাভ। আপনারা প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট পাবেন এবং আমি পাবো আপনাদের সাপোর্ট। আশা করি এই ভিডিওটি যারা যারা দেখবেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন গাইস, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতেই আমরা আগের এপিসোডের কিছু দৃশ্য দেখতে পাই। মিরেন্ডা কাইলকে বলছে তারা আসলে ভালো হতো না। এখানে উর্জা, লিজে এবং থেরনের কথা বলা হচ্ছে। তখন কাইল বলে তারা কোনো পার্টিতে যেতে পছন্দ করে না। তখন কাইল একটি ভয়ানক ম্যাজিক্যাল প্রেশার ফিল করে। মিরেন্ডা বলে, কি হয়েছে কাইল, দাঁড়িয়ে গেলে কেন? কাইল তখন ভয়ে হয়ে দাঁড়িয়ে আছে, আর সে দেখতে পায় দরজার ওপাশ থেকে একটা ডার্ক ম্যাজিক্যাল পাওয়ার এই পাশে বেরিয়ে আসছে। এরপর সে দৌড়ে গিয়ে ওই দরজা খোলার পর যা দেখতে পায় তা দেখে সে চমকে যায়। সে দেখে ওই পুরো কক্ষ রক্ত দিয়ে মাখা এবং আলজার্টের ধর ওই টেবিলের উপর রাখা। পাশেই দাঁড়িয়ে আছে একটি ডিমন। তখন মিরেন্ডা এবং ওই মেড ওই দৃশ্যটি দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন আমরা দেখি ওই ডিমন মেয়েটি অনেক ধীরগতিতে কাইলের দিকে ঘুরে তাকায়, যেন মনে হচ্ছে তার চোখে এক নীরব নিষ্ঠুর নির্দয় চাহনি। তখন কাইল চিৎকার করে বলে, কাউকেই ছাড়বো না, তোমাদের সবাইকে আমি নিজ হাতে হত্যা করব। তখনও ওই মেয়েটি কাইলের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর স্টোরি টেলার কথা বলে, ডিমন্স ওই প্রজাতি যারা লুইন্ডার্সের বেশিরভাগ অঞ্চলই দখল করে রেখেছে, আর মানব জাতির সবচেয়ে বড় দুর্ভোগ। এদের আবাদি আমাদের মতো হিউম্যানয়েড থেকে খুবই নগণ্য, কিন্তু জাতি হিসেবে তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। এখন পর্যন্ত কোনো দেশই জানে না যে ডিমন্সরা কি ষড়যন্ত্র করছে। 300 বছরের মধ্যে বড় কোনো আক্রমণ হয়নি, যার কারণে আমরা হিউম্যানয়েডরা অনেক অসতর্ক হয়ে গেছি। আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ এদেরকে দেখেছে, কিন্তু আমি অনেকবার এদের মুখোমুখি হয়েছি। তাদের মাথার ওপর থাকা ওই হর্নই বলে দিচ্ছে যে তারা মানব জাতির সবচেয়ে বড় শত্রু। এরপরই দুজন দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ওই ডিমনটি কাইলের উপর তার নখ দিয়ে আক্রমণ করতে গেলে কাইল সেটা তার হাত দিয়ে রুখে দেয়, কিন্তু সে একটু আঘাতপ্রাপ্ত হয়। এরপর কাইলও তার উপর একটা ম্যাজিক্যাল অ্যাটাক করে। তখন কাইল ওই ডিমনটিকে ভয় দেখানোর জন্য বলে, আশা করি তুমি আমার শক্তির প্রদর্শন পেয়ে গেছো, তাই অবশ্যই আবার আক্রমণ করার সাহস করবে না। তখন কাইল ভাবে, আমি কোনো আর্মার পরিনি, সিলদোনিয়াও আমার সাথে নেই, ম্যাজিক্যাল পাওয়ারও বেশি ব্যবহার করতে পারবো না। কতটা অসতর্ক আমি! মহান আক্রমণের আগে এরকম ভুল আমি করতে পারি না। তখনই ওই স্থানে কিছু সৈনিক ছুটে আসে। তারা বলে, কি হচ্ছে এখানে? ওই মেড বলে, একটি ডিমন লর্ড আলজার্টকে মেরে দিয়েছে। তখনই ওই ডিমনটি ওই স্থান থেকে পালিয়ে যায়। তো গাইস, এখানে আমার একটি থিওরি আছে, সেটা হলো তারা হয়তোবা কোনোভাবে টের পেয়েছে যে কাইল গোলেমের একটি বিশাল আর্মি তৈরি করার উদ্যোগ নিয়েছে, সেজন্যই হয়তোবা তারা আলজার্টকে খতম করেছে। যাই হোক, গল্পে ফেরা যাক। তখন তারা সবাই আলজার্টের মৃত্যু এবং ওই ডিমনটির পালিয়ে যাওয়া নিয়ে অনেক হুড়োহুড়ি শুরু করে। তখন স্টোরি টেলার বলে, এরপর অ্যাম্বাসিতে অর্ধেকের বেশি সৈনিক এবং অফিসারদের নির্মমভাবে মৃত পাওয়া গেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় এটা যে যারা এই আক্রমণ থেকে বেঁচে গেছে তাদের মধ্যে কেউই না কিছু দেখেছে না কিছু শুনেছে। এরপর সিন চেঞ্জ হয় গোর দিকে। গো বলছে, পুরো মাসের তথ্যই আমি মাত্র একদিনে জমা করে ফেলেছি। বলতে হবে সিলদোনিয়া, তোমার জ্ঞান তো আসলেই অসাধারণ। সিলদোনিয়া বলে, সুনামের জন্য ধন্যবাদ, কিন্তু তুমিও কোনো অংশে কম নও। এত কম বয়সেই এত কিছু শিখে ফেলা আসলেই অনেক অসাধারণ একটা বিষয়। গো বলে, তুমি আমাকে একটা কথা বলো, তোমার বয়স আসলে কত? তখন সিলদোনিয়া কিছু বলতেই যাবে, ওই সময় লিজে এসে বলে, চা হয়ে গেছে, আসো একটা ব্রেক নেওয়া যাক। সবাই ছোটখাটো একটা নাস্তা করতে এসেছে। তারপর তারা নিজেদের মধ্যে কিছু কনভারসেশন করতে থাকে। তখন গো বলে, কাইল কোথায়? কাইলকে তো দেখছি না। উর্জা বলে, অ্যাম্বাসিডারের সাথে লাঞ্চের একটা পার্টিতে গিয়েছে, আর আমরা সাধারণত এরকম মিটিংয়ে সচরাচর যাই না। তখন থেরন বলে, বসে বসে বোর হচ্ছি। গো বলে, এর জন্য দুঃখিত, আমার বাবাও বাহিরে গিয়েছে।
থেরন বলে শুধু আমরাই ঘরে বসে আছি। আচ্ছা, তোমাদের কি মনে আছে গাজেস একটা তলোয়ারের কথা বলেছিল যেটা অনেকটা কাইলের তলোয়ারের মতোই? গো বলে আমার মনে হয় সে হোলি সোয়ার্ড র্যান্ডের কথা বলেছে। থেরন বলে হোলি সোয়ার্ড র্যান্ড? গো বলে হ্যাঁ, কারানের এমন একটি সোয়ার্ড যেটা কারানের একজন অসাধারণ ডর্ফ যে কামার ছিল সে 2000 বছর আগে এটি তৈরি করেছে। সবাই বলে হিরো র্যান্ডফ ওই তলোয়ার দিয়েই ডিমন কিংকে হারিয়েছিল। তখন থেকেই ওই সোয়ার্ডকে হোলি সোয়ার্ড র্যান্ড বলা হয়। আমি শুনেছি ওই তলোয়ার নাকি এখন এই শহরেই আছে। আমার বাবা বলে সে ওইটা একবার দেখেছিল। তখন থেরন বলে আরে বাহ, আমার তো শুনেই আমার ভিতর থেকে আত্মবিশ্বাস উতলিয়ে উতলিয়ে পড়ছে। বাই দ্য ওয়ে গাইস, কথাটা অনেকটা এরকমই ছিল, যদিও এটা ফানি শোনাচ্ছে। বাংলায় ট্রান্সলেট করলে একটু এরকমই ফানি মনে হয়। গো বলে যদি সত্যি ওই তলোয়ারটা কারানেই কোথাও থেকে থাকে তাহলে গভর্নর ব্যাক্সের কাছেই থাকবে। থেরন বলে গভর্নর ব্যাক্স? বলার জন্য ধন্যবাদ, মনে হচ্ছে গভর্নরের সাথে দেখা করতেই হবে। গো বলে একটা প্রবলেম আছে, ওইটা রাজ ভান্ডারে রাখা, তাই সহজে কেউ নিতে পারবে না। আমি কি বলছি তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তখন আমরা দেখি থেরন নিস্তব্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। থেরন বলে গো, তোমার সাথে কি কারো কোনো শত্রুতা আছে? গো বলে হ্যাঁ, তুমি তো জানোই কিছুদিন আগেই তো পাওনাদারের সাথে আমার ঝগড়া হলো। থেরন বলে তারা বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলেছে, কমপক্ষে 10-15 জন আছে। তাদের মতিগতি ভালো ঠেকছে না, ওরা কালকের গুন্ডগুলোর থেকে শক্তিশালী মনে হচ্ছে। ওরা কি আমাদের জন্য এসেছে? ঠিক আছে, অসুবিধা নেই, ওদের কাছে গিয়েই জিজ্ঞাসা করে নেই। সবগুলোকেই আমি নিজেই দেখে নেব, কিন্তু 2-1 জন ভিতরে ঢুকে যেতে পারে, তাই তোমরা প্রস্তুত থেকো। গো বলে তুমি কি সত্যি বলছো? লিজে বলে থেরন কখনো মিথ্যা কথা বলে না, কারণ ফাইটের ক্ষেত্রে ওর সামনে কেউই টিকবে না। উর্জা বলে তুমি একদম ঠিক বলেছ। লিজে বলে গো, তুমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। গো বলে আমি কিন্তু আপনাদের সাহায্য চাইলে করতে পারি। সিলদোনিয়া বলে শোনো, লিজে যেটা বলেছে সেটাই করো, এটা একটা লড়াই, এটা কোনো খেলা নয়। গো বলে সিলদোনিয়া এমন ভাবে বলল যেন কিছুই হয়নি। তারপর আমরা দেখি কতগুলো লোক বাইরে দাঁড়িয়ে আছে এবং তারা সবাই তাদের পজিশন নিচ্ছে থেরন এবং বাকিদের উপর অ্যাটাক করার জন্য। এরপর তারা দরজা ধরার সাথে সাথেই থেরন তাদেরকে উড়িয়ে দেয়। থেরন বলে কাইলকে বলো নতুন দরজা লাগিয়ে দিতে। তারপর একজনের কাঁধে হাত রেখে বলে চলো, একটা শিকার তো পেয়ে গেলাম, এমন কেউ যাকে টর্চার করে সত্য কথা বের করা সম্ভব। তারপর তাকে একটা ঘুষি মারে। থেরন বলে যদি বাঁচতে চাও এখনই পালাও, কারণ পরে পালানোর জন্য কোনো পা থাকবে না। এরপর দুজন ঘরের ভিতরে ঢুকে যায়। উর্জা বলে তাদের ছুরিতে বিষ আছে, ওই ছুরির একটা টোকা শরীরে লাগলেও শরীর নিষ্প্রাণ হয়ে যাবে। এরপর লিজে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে বলে লিজে, লড়াইতে শান্ত থেকো। এরপর লিজে একজনকে মেরে ভর্তা বানিয়ে দেয়। তখন বাকি আরেকজন উর্জার উপর অ্যাটাক করে। উর্জার ওয়াটার স্পিড ওই লোকটিকে একটা পানির গোলকে বন্দি করে ফেলে। তখন উর্জা বলে ওয়াটার স্পিডের শরীর পানি দিয়ে তৈরি, তার শরীরে না কোনো ছুরি কাজ করে না কোনো বিষ। তখন উর্জা ওই লোকটিকেও পানিতে ডুবিয়ে বেহুশ করে দেয়। লিজে বলে বেচারা। তখন উর্জা বলে ভাগ্য ভালো, আমি তো ভেবেছিলাম একটু বেশি বেশি করে ফেলেছি, আশা করি জীবিত আছে। লিজে বলে হয়তো। তারপর তাদের দুজনকে বেঁধে ফেলে। লিজে বলে ভাগ্য ভালো যে দুজনেই বেঁচে আছে। তখন গো তাদেরকে দেখে একটু দূরে সরে যায় এবং বলে আপনাদেরকে দেখে মনে হয় না আপনারা এতটা শক্তিশালী। তখনই থেরন কাঁধে করে একজনকে নিয়ে আসে এবং বলে আরে বাহ, এখানেও সব খালাস হয়ে গেছে। এরপর থেরন ওই লোকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। থেরন বলে আচ্ছা ঠিক আছে, তো এখন বলো তোমরা আসলে কারা, আর তোমরা আমাদের উপর আক্রমণ কেন করেছো? তোমার জন্য এটাই ভালো হবে, ভালোই ভালোই সবকিছু বলে দাও। এরপর উর্জাকে দেখিয়ে বলে এই মেয়েটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর টর্চার করতে। লিজেকে দেখিয়ে বলে এ তো ঘরের আসবাবপত্রকেও টর্চারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, ছুরি, কাঁটা চামিচ আরও ইত্যাদির কথা বলে। সে প্রথমে তোমার শরীরের প্রত্যেকটি অংশে ক্ষত তৈরি করবে, তারপর সেই স্থানে লবণ ছিটাবে, তারপর তোমার আর্তনাদ শুনে খিটখিট করে হাসবে। তুমি এটা ভেবো না যে মরে গেলে তুমি এর থেকে বেঁচে যাবে। বাই দ্য ওয়ে গাইস, থেরনকে দেখে মনে হচ্ছে যেন কোনো বাংলা সিরিয়ালের ক্যারেক্টার। এভাবে সে কমেডি করছে। যাই হোক, তারপর বলে আমাদের কাছে ক্ষত সারানোর হিলিং পোশনও আছে। এরপর 2 নাম্বারটার নিষ্পাপ চেহারা দেখে দুধে দোয়া তুলসী পাতা মনে করো না। এই লোকদেরকে না বাঁচতে দেয় না মরতে দেয়। যখনই তোমার জ্ঞান হারানোর অবস্থা হয়ে যাবে তখনই সে তোমাকে হুঁশ ফেরানোর পোষণ পান করাবে, যেন তোমাকে আরো বেশি কষ্ট দিতে পারে। তারপর সময় আসবে যখন তুমি ভিক্ষা চাইবে, যেন আমি তোমার কষ্ট লাঘব করে দেই। কিন্তু আমি কোনো নির্দয় মানুষ নই, হোক সে শত্রু, আমি তাকে তো আর ডাইনিদের হাতে ছেড়ে দিতে পারি না। তখন লিজে আর উর্জা খেপে যায়। তারা বলে তোমাকে পরে পিটাবো। থেরন বলে চলো একটা কাজ করি, সব সত্য কথা বলে দাও।
তোমাকে আমরা এমনিই ছেড়ে দেব, যাওয়ার সময় কিছু পুরস্কারও দিতে পারি, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নাও, কারণ আমাদের কাছে আরো লোক আছে, তারাও এই অফারটা সহজে মিস করতে চাইবে না। তখন ওই লোকটি বলে, আমাদেরকে তো শুধু ওই গুনহামের ছেলেকেই কিডন্যাপ করার কাজ দেওয়া হয়েছে। থেরন বলে, কিডন্যাপ করার কাজ, কিন্তু কিডন্যাপাররা ভয়ঙ্কর হাতিয়ার নিয়ে আসে না। বাই দ্য ওয়ে গাইস, আমি এখানে একটা কথা বলি, আমি ভিডিও করার সময় হয়তো আপনারা শুনে থাকবেন যে বেশিরভাগ সময় পাখির কিছু না কিছু কিচিরমিচির শোনা যায়, কারণ আমাদের বাসার পাশেই একটা বাগান রয়েছে, সেখানে অনেক পাখি থাকার কারণে এরকম একটা নয়েজ আসে। যাই হোক, এর জন্য আমারও অনেক প্রবলেম হয়, বারবার রিটেক দিতে হয়, আর ভিডিও বানাতে অনেক সময় লেটও হয়, তো এতে আমার পরিশ্রমও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, তবুও যদি আপনারা নয়েজ শুনতে পান, বিষয়টা অ্যাডজাস্ট করে নেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই পরিশ্রমের বদৌলতে। যাই হোক, গল্পে ফেরা যাক। তারপর ওই লোকটি বলে, আমাদের বলা হয়েছিল সামনে যেই আসবে তাকে শেষ করে দিবে। তখন গো বলে, আমিও এরকম কিছু কথা শুনেছিলাম, বলা হচ্ছে যে কারণে গুম হয়ে যাওয়া লোকের সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু কেউই জানে না এর পেছনে কার হাত রয়েছে। উর্জা বলে, লোকজন গুম হয়ে যাচ্ছে। লিজে বলে, তাহলে কি এ কারণেই মিরেন্ডার সাথে এত গার্ড ছিল? তখন থেরন ওই লোকটিকে জিজ্ঞেস করে, যাদেরকে ধরা হয় তাদের সাথে কি করা হয়? ওই লোকটি বলে, আমি জানি না, আমাদেরকে শুধু কিডন্যাপ করে শহরের বাইরে একটা খালি বাড়িতে পৌঁছে দিতে হয়। থেরন বলে, কিন্তু আমি বুঝতে পারছি না, দিনের বেলায় তোমরা এই আক্রমণটা কেন করেছো? আমরা সব কাজই গোপনে করি, কিন্তু তুমি তো এখানকার বাসিন্দা নও, তাই তোমরা যদি আমাদের দেখেও ফেলো তাতে কোনো অসুবিধা নেই। লিজে বলে, কথা তো ঠিক বলেছে। উর্জা বলে, কিন্তু গার্ডস এখনো আসেনি। এরপর আমরা দেখি থেরনদের বাড়ি থেকে অনেক দূরে একজন দাঁড়িয়ে আছে। আসলে সে একজন ডিমন, সে অনেক বড় একটা ম্যাজিক্যাল পাওয়ার কাস্ট করে। তারপর আবার থেরনদেরকে দেখানো হয়। থেরন বলছে, সত্যি করে বলো, এই কাজটা তোমাদের কে দিয়েছে? ওই লোকটি বলে, আমি সত্যি বলছি, কিছুই জানি না, আমরা আগেও এই কাজ অনেকবার করেছি, কিন্তু এখন পর্যন্ত কখনোই ধরা পড়িনি। এখানকার লোকেরাও তাকে সাহায্য করছে। থেরন বলে, তার মানে তোমাকে যে এই কাজ দিয়েছে সে অবশ্যই অনেক ক্ষমতাশীল। তারপর ওই লোকটি বলে, আমি জানি না সে কে, কিন্তু হতে পারে সে। এটা বলতে না বলতেই থেরন সবাইকে বলে, দ্রুত সবার মাথা নিচু করে বসে পড়ো। এরপর আমরা দেখি তাদের উপর একটা ম্যাজিক্যাল পাওয়ার এসে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটে। তখন লিজে বলে, সবাই কি ঠিক আছো? উর্জা বলে, হ্যাঁ আমরা ঠিক আছি। তখন লিজে আবার বলে, যেই এটা করুক না কেন তাকে অবশ্যই শিক্ষা দিতে হবে, চলো। থেরন বলে, না, কেউই যাবে না, এখন নয়, তাদের পিছু নেওয়াটা অবশ্যই এখন বিপজ্জনক হবে। তখন সিলদোনিয়া খেতে খেতে বলে, তুমি তাদেরকে তাড়া করবে না? থেরন বলে, না, করব না, আমি আমার জীবনে এরকম কিছু কখনোই দেখিনি। সিলদোনিয়া বলে, এর জন্য হয়তো আমাকে তোমার প্রশংসা করা উচিত, ওই ম্যাজিকটা অবশ্যই একটা ডিমনের কাজ ছিল। এরপর সিন চেঞ্জ হয়। তখন আমরা দেখি মিরেন্ডা এবং কাইলরা সবাই একই কক্ষে বসে আছে। মিরেন্ডা বলছে, এখন পরিস্থিতি খুবই খারাপ, অবশ্যই ক্ষয়ক্ষতির দিকে তাকালে বোঝা যায় যে তা অনেক বেশি, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে ডিপ্লোমেসির দিকেও চোখ রাখতে হবে। থেরন বলে, তোমরা তো জানো যে কি হয়েছে। মিরেন্ডা বলে, কাইল নিজেই আহত হয়েছে, তুমি আসলেই মনে করো কাইল এটা করেছে? আর এমনিতেও কাইলকে সন্দেহের দৃষ্টিকোণ থেকে সরানো হয়েছে, কিন্তু আসল সমস্যা হলো কিংডমের। তারা এমনটা দেখাতে চাইবে যে আমরা ডিমনের সাথে যুক্ত, আর আমাদের নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াবে। লিজে বলে, এতে কোনো সন্দেহ নেই যে কাইল অ্যাম্বাসিতে একটা ডিমন দেখেছে, কিন্তু এর কোনো গ্যারান্টি আছে যে সে আমাদের উপর অ্যাটাক করতে এসেছিল? সিলদোনিয়া বলে, অবশ্যই, ধ্বংসের সেই ম্যাজিক একটা ডিমনের চিহ্ন, আর তাদের ম্যাজিক্যাল পাওয়ার এতটাই বেশি যে তারা পেছনে কোনো প্রমাণ রেখে যায় না। তারা যদি কোনোভাবে এর সাথে যুক্তও থাকে, তবুও তারা চাইলেই এক নিমিষেই এই শহরকে মানচিত্র থেকে একেবারেই ভ্যানিশ করে দিতে পারে। কাইল বলে, এখন তাদের পিছু নেওয়াটা সবচেয়ে বেশি বিপজ্জনক হবে, তাই সবার আগে এটা জানতে হবে যে এই ষড়যন্ত্রের সাথে গভর্নর ব্যাক্স জড়িত আছে কিনা। তখন লিজে বলে, মিস মিরেন্ডা, আপনি কি জানতেন না যে অনেক লোক গুম হয়ে যাচ্ছে? মিরেন্ডা বলে, আমি অনেক দুঃখিত যে এই বিষয়ে তোমাদের সাথে আগে আলোচনা করিনি, আমরাও মাত্র কিছুদিন আগেই জানতে পেরেছি যে এইরকম ঘটনা ঘটছে। উর্জা বলে, তুমি কি জানো এরা আসলে কারা? মিরেন্ডা বলে, না, তারা যেই হোক না কেন তারা কোনো প্রমাণ রাখে না। আমি এসব কিডন্যাপিং এর কেসে গভর্নরের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছি না, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, এ ধরনের অত্যাচার সে আসলে কিভাবে মেনে নিতে পারে। তখনই একটি লোক এসে মিরেন্ডাকে বলে, একটা দুঃসংবাদ আছে, গভর্নরের বাড়িতে আগুন লেগে গেছে আর সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তারপর তারা ওই স্থানে চলে আসে। তারা এসে দেখে আগে থেকেই কিছু লোক এই স্থানে রয়েছে। কাইল বলে, তারা আমাদের আগে চলে এসেছে। উর্জা বলে, এখানে সবকিছুই ধ্বংস হয়ে গেছে। লিজে বলে, এই আগুন লাগাটা কোনো কাকতালীয় ঘটনাও মনে হচ্ছে না।
তখন থ্যারন এসে বলে, আমি সম্পূর্ণ ধ্বংসস্তূপ দেখে আসলাম, কিন্তু হোলি সোর্ড র্যান্ড এখনো পেলাম না। কাইল বলে, এখানে এসে ডাকাতের মতো লুটপাট করো না। মিরেন্ডা বলে, আমিও কিছু পেলাম না। কাইল বলে, তার মানে গভর্নরের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি? মিরেন্ডা বলে, না, আমরা তো এখন পর্যন্ত তার ডেড বডিও পাইনি, যদিও সে অনেকদিন ধরেই বিছানায় পড়েছিল। লিজে বলে, এটাও ডিমনদের কাজ নয় তো? কাইল বলে, না, আমার মনে হয় না কখনোই এমনটা হবে। মিরেন্ডা বলে, ঠিক বলেছ, যদি আগুন লাগানোই তাদের পদ্ধতি হতো তাহলে তারা অ্যাম্বাসিকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। উর্জা বলে, ডিমনরা যদি এই আগুন না দিয়ে থাকে তাহলে কারা? মিরেন্ডা বলে, প্রথম সন্দেহ তো গভর্নরের দিকেই যাচ্ছে, যাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি সে কিডন্যাপিং এর মাস্টারমাইন্ড হয়ে থাকে, হতে পারে প্রমাণ লোপাটের জন্যই তারা এখানে আগুন দিয়েছে। যাই হোক না কেন, তাদেরকে তো খুঁজে বের করতেই হবে। তখন কাইল বলে, এমন সময় তাকে দেখে কতটাই না বিশ্বাসযোগ্য মনে হয়। যেই মিরান্ডাকে আমি চিনি, সে তাদের সহযোগীদের সাপ্লাইস এবং তথ্য দেওয়ার জন্য সবার আগে থাকতো। এখন সে যেমন, প্রথমে সে এতটাও মিশুক ছিল না। তখনই গো স্থানে এসে পড়ে। গো বলে, এখানে তো সবকিছুই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তখন কাইলরা বলে, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছিলাম গার্ডসদের সাথে থাকতে? গো বলে, দুঃখিত, কিন্তু আগুন লাগার কথা শুনে আমার অনেক চিন্তা হচ্ছিল। কাইল বলে, তুমি গভর্নরের জন্য এতটা চিন্তিত? গো বলে, না, আমার বাবার চিন্তা হচ্ছিল। সে আমার বাবাকে চিঠি পাঠিয়ে তার কাছে ডেকেছে। মিরেন্ডা বলে, কি বলছো এসব? গো বলে, আমার মনে হয় সে এখানেই এসেছে। তখন আমরা মিরেন্ডার মুখে একটা হতাশার চাহনি দেখতে পাই। লিজে বলে, গাজেসকে সে কেন ডাকবে? কাইল বলে, এর সাথে গাজেসের গভর্নর পদের প্রার্থী হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই তো? যদি এমনটা হয় তাহলে ব্যাক্সি সব অপহরণের মাস্টারমাইন্ড। তখন আমরা দেখি মিরেন্ডা অনেক ভয় পেয়ে যায়। সে বলে, এখানে সব দোষ আমার। তখন মিরেন্ডা কান্না করতে থাকে। সে আরো বলে, আমি গাজেসকে পরবর্তী গভর্নর হতে বলেছিলাম, এখন আমি কি করব? এত গুরুত্বপূর্ণ একজনকে আমি এই বিপদের মুখে ছেড়ে দিলাম, তার কিছু হয়ে গেলে আমি কি করব? তখন লিজে বলে, শান্ত হও, এখনো আমরা সঠিকভাবে কিছুই জানি না। কাইল বলে, এটা কি হচ্ছে? মিরেন্ডা এত চিন্তিত কেন? তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিরেন্ডা বলছে, তুমি মনে করো আমি অনেক নিষ্ঠুর এবং নির্দয়, তাই না? তখন কাইল একটু তুতলিয়ে বলে, না, এমনটা নয়। ওই সময় মিরেন্ডা মাতাল অবস্থায় বলে, আমি এমনটা ছিলাম না। একটা সময় আমারও কেউ ছিল, কিন্তু তাকে আমার একটি ছোট্ট ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এরপর থেকে আমি ভালোবাসার শব্দটাকেই ঘৃণা করি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মন থেকে নয়, এখন বিবেক থেকে কাজ করব। এরপর বর্তমানের সিন দেখানো হয়। কাইল বলে, মিরেন্ডা যাকে পছন্দ করত তার মানে সে গাজেস ছিল। এরপর সিন চেঞ্জ হয়। গো বলে, তোমরা দুজন কি জানতে না তারা একে অপরকে পছন্দ করে? লিজে বলে, আমি এমনটা কখনোই ভাবিনি। গো বলে, আমার বাবা দেখতে অনেক কঠোর হলেও তার মতো ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাদের মধ্যে সম্প্রতি কিছু বিষয় ঠিকঠাক যাচ্ছিল না, তাই মনে হয় বাবা মিরেন্ডার সাথে দেখা করাটা এড়িয়ে যাচ্ছিল। লিজে বলে, এখন বুঝতে পেরেছি। গো বলে, মাঝে মাঝে মিরেন্ডা আমাকে খাওয়ানোর অজুহাতে আমাদের বাড়িতে আসতো, যেন সে নিজের ইমেজ ঠিক করার জন্য পয়েন্ট জমা করছিল। থ্যারন বলে, প্রেম ছিল না খেলা ছিল? গো বলে, তার মানে মিস মিরান্ডার পার্সোনালিটি দেখতে গেলে হয়তো সে ভাবতো এটা তার জন্য শেষ সুযোগ। থ্যারন বলে, কিন্তু এটা তার সামনে বলো না। এরপর সিন চেঞ্জ হয়। কাইল মিরান্ডার সামনে বসে আছে। কাইল বলে, যদি আগের জীবনে মিরান্ডার লাভার গাজেস হয়ে থাকে তাহলে এটা সেই ঘটনাই হবে যেখানে সে মারা গিয়েছিল। আর একটু মাথা খাটাতে হবে, আর কিছু কি হয়েছিল? এরপর আবার আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিরান্ডা গুমড়ে গুমড়ে কান্না করছে। তখনই কাইল এসে বলে, এখানে কেন শুয়ে আছো? ঠান্ডা লেগে যাবে তো। হয়তো তুমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছো। তখন মিরান্ডা আফসোস করে বলছে, যদি আমি মাটির নিচে সুরঙ্গে তাকে আগেই খুঁজে বের করতাম। তখন কাইল একটা জিনিস বুঝতে পেরে যায়। এরপর সিন চেঞ্জ হয়। লিজে কাইলকে বলছে, তুমি এখন আর্মার কেন পড়েছ? কোথাও যাচ্ছ নাকি? কাইল বলে, আমি গভর্নরের বাড়িতে যাচ্ছি। থ্যারন বলে, কি, তুমি আবার যাবে? কাইল বলে, হ্যাঁ, আমি এখনই কিছু জানতে পেরেছি। উর্জা, আমার তোমার শক্তির প্রয়োজন হবে, তাই তুমি আমার সাথে আসো। উর্জা বলে, আচ্ছা ঠিক আছে। থ্যারন বলে, ঠিক আছে, আমিও যাব। হোলি সোর্ড র্যান্ড খোঁজার আগে আমার মনে শান্তি আসবে না। তখন লিজেও যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং কাইল গোকে বলে, গো, আমরা আসার আগ পর্যন্ত মিরান্ডাকে একটু দেখে রেখো, আর এম্বাসি থেকে বের হবে না। তখন কাইল ভাবে, মিরান্ডা যেটা বলেছে তা যদি সত্যি হয় তাহলে সবকিছুর জবাব ওই সুড়ঙ্গের মধ্যেই পাওয়া যাবে। তখনই আমরা ওই সুড়ঙ্গের মধ্যে গভর্নরকে দেখতে পাই এবং আরো দেখি আমরা তার সামনে কে একজন যেন শুয়ে আছে। আর এভাবেই এই এপিসোডের সমাপ্তি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এরকম এনিমে কন্টেন্টের জন্য। আর আরেকটা কথা, আমি আপনাদের জন্য কিছু এনিমের ধামাকাদার বাংলা ডাব নিয়ে আসতে চলেছি।
আর যারা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকেন তারা চাইলে সেখান থেকেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। অবশ্যই ফলো করবেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।